সরকার গ্রাস করার চেষ্টা করছে। একইভাবে এর জন্য যদি আমরা বাঙালি জাতিসত্তার জন্য আন্দোলন করি, একইভাবে আমরা যদি বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিক যাদের উপর হামলা নামছে তার বিরুদ্ধে আন্দোলন করি, একইভাবে আমরা যদি বেনাগরিক হওয়ার যে এসআইআর সেই এসআইআর বাতিলের দাবিতে আন্দোলন করি, তাহলেও কিন্তু রাষ্ট্র একই রকম পদক্ষেপ নেবে। তাই এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আজকে আমাদের প্রয়োজন এই সমস্ত মহিলারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামা। রাস্তায় না নামলে আপনার স্বামীর বিচার এবং আপনার পরিবারের পাশে দাঁড়ানো এটা কখনোই সম্ভব না। এপিডিআর দাবি করছে এই কনভেনশনে এই সমস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে উপযুক্ত। এপিডিআর দাবি করছে এই কনভেনশনে সে তার পরিবারগুলো কি করে চলবে? স্বামীরা যদি জেলে থাকে, বিশেষত অভিযোগ অনুযায়ী যদি নির্দোষ হয়, তাহলে তাদের পরিবার চলবে কি করে? দায় নিতে হবে রাজ্য সরকারকে, কারণ তোমার নাগরিকেরা, তোমার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। তাই রাজ্য সরকারকে এর দায় নিতে হবে এবং সমস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই নয়, যে 13 জনকে বিএসএফ এর চটিপাড়া গুলি করেছে সেই 13 জন এখনো ক্ষতিপূরণ পায়নি। আমরা দেখলাম ওয়াকফ আন্দোলনে যে নিহত হলো যারা, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলো, নিচে কি নেয়নি সেটা অন্য প্রশ্ন। কিন্তু এই যে 13 জনকে গুলি করা হয়েছে তার ক্ষতিপূরণ কিন্তু মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলো না। রাজ্য সরকারকে অবিলম্বে এই যে 13 জনকে বিএসএফ এর চটি পড়ে গুলি করা হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এরপর আমাদের সামনে এপিডিআর শামসেরগঞ্জ শাখার সভাপতি এবং জেলা কমিটি মেম্বার হায়দার আলী আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবে। ধন্যবাদ, আপনারা আমাদের এই সভাতে উপস্থিত হয়েছেন। তো লড়াইটা আমাদেরকে নিজেই লড়তে হবে। নেতা মন্ত্রী আমাদের সাথ দিবে না, অতএব নিজের কাজ নিজেই করতে হবে, তাই তো? সাথ পেয়েছেন কি আপনারা? ছেলে মেয়ে যে এখন পর্যন্ত জেল খাটছে তাহলে সাথ পেয়েছেন? অতএব নিজেই লড়তে হবে। এই লড়াইয়ের জন্য আজকে সাধারণ পরিবার তো আইন সম্পর্কে জানে না, আইন সম্বন্ধে বুঝে না, তার জন্যই নেতাকে দ্বারস্থ হতে হয়। তো যাই হোক, আমাদের এই এপিডিআর সভা আপনারা এসছেন, সফল করেছেন, খুব ভালো লাগলো। আমি বিশেষ বক্তব্য বাড়াবো না। তো লড়াইটা আমাদেরকে নিজেই লড়তে হবে, এটা মনোবল আপনারা তৈরি করুন। কারণ দেখলেন তো 3 মাস 4 মাস 5 মাস থেকে জেল খাটছে ছেলেগুলো, এখন পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছে না। এর প্রতিকার কি করতে হবে আমাদেরকে ভাবতে হবে। সে এপিডিআরে এসছেন, অবশ্যই এটা নিয়ে আমরা ভাববো, আর এটা নিয়ে আমরা যেখানে যেতে হয় যাব। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন শেষ অবধি আপনাদের সাথে আমরাও থাকবো। আইন প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে সাথে রেখে, সাথে থেকে সব জায়গায় পৌঁছে দেব এবং আপনাদের সাথে আমরা যাব। এটা আমাদের এপিডিআরের কাজ। এবং যাক, সাংবাদিক সাহেবরা এসছেন, তো আর বিশেষ বক্তব্য আমি রাখবো না। আমি জেলা সভাপতি, শামসেরগঞ্জ শাখার সভাপতি হায়দার আলী, আর জেলা সম্পাদক। এপিডিআরের জেলা শামসেরগঞ্জে তখন কয়েকটা বিষয় সামনে আসে। যে চটি করা বিএসএফ, এখনো পর্যন্ত এই চটি পড়া বিএসএফ কেউ অ্যারেস্টেড হয়নি। কেন?
অ্যারেস্টেড হলো কারা? এখানকার মা বোনরা পরিষ্কার অভিযোগ করলো, আমাদের বাড়ির লোকেরা যারা এই আন্দোলনে সেভাবে যুক্ত ছিল না, এলাকার ঘটনা দেখতে গেছে, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন কেস দেওয়া হয়েছে। চটিপাড়া বিএসএফ কিন্তু অ্যারেস্টেড হলো না। অ্যারেস্টেড হলো না, এখানকার লোকরা বারবার অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী নিজে এসে অভিযোগ করেছে যে বিজেপি আরএসএস এর চক্রান্ত। আমাদের প্রশ্ন যে বিজেপি আরএসএস এর চক্রান্ত যদি হয়, তাহলে যে 787 জনকে অ্যারেস্ট করা হয়েছে এখনো পর্যন্ত আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, তাহলে এই 787 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে 99 ভাগ মুসলিম কি করে হলো? কেন? মুসলিমরাই কি এলাকায় এলাকায় গিয়ে বিএসএফ এর ড্রেস পরে, চটি পরে তাদেরই বাড়ির ছেলেকে, মুসলিম ভাইদেরই গুলি করেছে? এই প্রশ্নটা আমরা আপনাদের সামনে রাখছি। মুখ্যমন্ত্রী বলছে বিএসএফ এই আরএসএস বিজেপি চক্রান্ত। তাহলে কেন যদি আরএসএস বিজেপি চক্রান্ত হয় তাদের কোন নেতৃত্ব অ্যারেস্টেড নয় কেন? আসলে এই পুরো বিষয়টা থেকে এপিডিআর যেটা অনুধাবন করেছে, আপনাদের সামনে স্পষ্টভাবেই এই অনুধাবনটা নিয়ে আসতে চাইছি। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও আমরা লিখেছি যে এই ওয়াকফ আন্দোলনটাকে নষ্ট করা হয়েছে। মানুষ যখন গণতান্ত্রিক অধিকারে রাস্তায় নেমেছিল তখন তাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত করা হয়েছে, এবং এই চক্রান্তে শুধুমাত্র কোন পুলিশ দায়ী তাই নয়, পুলিশ দায়ী, নেতা দায়ী, বিজেপি আরএসএস দায়ী, মুখ্যমন্ত্রী স্বয়ং, পুরো রাষ্ট্রীয় প্রক্রিয়াটা দায়ী যে যেন তেন প্রকারণ ওয়াকফের এই যে আন্দোলন, গণতান্ত্রিক অধিকার আন্দোলনটাকে আমি নষ্ট করবো এবং দোষ দেব জনসাধারণের ওপর যারা আন্দোলনকারী। এটা আমাদের অনুধাবন আপনাদের সামনে রাখলাম। আপনারা যেভাবে হোক বিচার বিশ্লেষণ করবেন। এখানে দিদিদের অনেকক্ষণ থেকে বসে আছে, অনেক দূর থেকে এসেছেন, আপনারা তাদের বক্তব্য শুনলেন। আশা করব তাদের বক্তব্যকে আপনারা সামনে নিয়ে আসবেন এবং এখানে যারা উপস্থিত হচ্ছেন এই প্রস্তাবনার সাথে যেহেতু সকলেই সহমত হয়েছে, আমরা এই প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সামনে, আপনাদের এখানে একটা অবস্থান করব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে, জঙ্গিপুরেও একটা অবস্থান করব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে। সাথে সাথে আপনাদের এটা জানিয়ে যায়, আজকে এই সভাটা অনেকদিন আগে থেকে ঠিক হয়েছে। আপনারা জানেন আইন অনুযায়ী, ভারতীয় যে আইনের ধারা এখনো বিএনএস পর্যন্ত, সে অনুযায়ী ঘরে সভা করতে গেলে কোনো পুলিশের পারমিশন লাগে না। অথচ এই সভা শুরু করার আগে আমাদের কাছে খবর এলো এই হোটেলের মালিককে বলা হয়েছে যাতে এই সভা করতে না দেওয়া হয়, কিন্তু তিনি এটা আমাদের আগে জানাননি। সভা একদম শুরুর সময় জানিয়েছেন। আমরা উনাকে বললাম এটা কোনো আইনে নেই, যারা আপনাকে এই কথাগুলো বলছে তাদেরকে আমাদের সাথে কথা বলতে বলুন, আমরা সভা করছি, উনাদের আসতে বলুন, কথা বলতে বলুন। আপনি এই ব্যাপারে অন্তত নির্দ্বিধায় সভা করার ক্ষেত্রে কোনো বাধা আপনি তৈরি করেন না, কারণ এই ব্যাপারে প্রশাসনের কিছু করার নেই, তার আইনে এই জায়গাটা নেই যে ঘরের মধ্যে সভা আটকে দিতে পারবে। এটাও আপনাদের জানিয়ে রাখলাম। সবাইকে আরেকবার আমাদের দাবিগুলো আপনাদের সামনে শুনিয়ে দিই। এই কনভেনশনের দাবি, অবিলম্বে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা সমস্ত অভিযুক্তদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে পুলিশের দেওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
যতদিন না মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে ততদিন অভিযুক্তদের জামিন প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। এই দাবিতে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু অধিকার আন্দোলন করা যায় আমরা চালাবো। এবং এখানে যে দাবিটা হলো উকিল সম্পর্কে, অবশ্যই এপিডিআর এ ব্যাপারে ভেবে দেখবে, চেষ্টা করবে এমন লয়ারকে যুক্ত করা যাতে এই জামিন কর পাওয়ার প্রক্রিয়াটা দ্রুততার সাথে হয়। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ এখানকার যে মা বোনরা এসছেন তাদেরকে। একটা বোন রয়েছে, আপনি বলবেন? আচ্ছা আসুন। দেখুন, প্রত্যেকটা মহিলা চাইছেন তাদের বক্তব্যকে সামনে রাখতে। আমরা চাইছি এই বক্তব্যগুলো উঠে আসুক। আমরা সকলেই জানি মুর্শিদাবাদবাসী তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষ যে ওয়াকফ সম্পত্তি, মসজিদ, গোরস্থান, কবরস্থান, মাদ্রাসা সমস্ত সম্পত্তিকে রাষ্ট্র দখল করে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার যে প্রচেষ্টা, তার মূল 2025 ওয়াকফ সংশোধনী আইন বিল পাস করার পর থেকে সারা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয়েছিল। এই আন্দোলনকে কালেবালিপ্ত করার জন্য এবং সাম্প্রতিক দাঙ্গার যে বীজ রোপণ করার জন্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় অর্জুন সিং বারবার ফেস করেছেন যে আমরা ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়েছে আমরা মুর্শিদাবাদের এই যে সাম্প্রদায়িক যে জঙ্গিবাদী এবং জিহাদি যাদের আছে তাদের আমরা সাহায্য করবে একদিনের মধ্যে। ঠিক তার পর আন্দোলন সংগঠিত যখন হলো, বিএসএফ চটি পড়া আমরা জীবনে কোনোদিন শোনেনি। আমরা শুনেছিলাম 2007-এ নন্দীগ্রামের আন্দোলনে চটি পড়া পুলিশ, কিন্তু বিএসএফ চটি পড়া বিএসএফ যা চোখের সামনে প্রমাণ করলো শামশেরগঞ্জ সহ বিভিন্ন প্রান্ত। টোটালটাই হচ্ছে রাষ্ট্রের এবং পশ্চিমবঙ্গ শাসক সরকারের একদম মিলিত চক্রান্ত, যে ওয়াকফ আন্দোলনকে যদি দমন নিপীড়ন না করা যায় তাহলে আগামী দিনে আমার ক্ষমতা টিকে রাখা মুশকিল হয়ে পড়বে। সেটা উনি বুঝে গিয়েছেন। মাঝে মধ্যে দেখবেন উনি বলেন মুসলমানরা হচ্ছে দুধ লাগায়, দুধ 2 ফোঁটা দিলেও লাথি মাঝে মাঝে খেতে হয়। যার ওপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতায় আছেন, সমস্ত এলাকার মুসলিম এমএলএ এবং এমপি মুর্শিদাবাদের প্রায় তারা পার্লামেন্টে গিয়ে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটি কথা বলেছে, তার কোনো ইতিহাস নেই। অদ্ভুত ব্যাপার, মমতা ব্যানার্জি শামশেরগঞ্জে তার জনসভা করতে এসে, প্রশাসনিক মিটিং করতে এসে পরিষ্কার ভাষায় থ্রেট দিলেন। থ্রেটটা দিলেন কাদের? মুসলিম সম্প্রদায়ের যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যে কি ওয়াকফ আন্দোলন যারা করবে তাদের সবথেকে বড় শত্রু হচ্ছে আমি। অথচ আমাদের নির্বাচিত ভোটে আমরা তাকে রাজ্যসভায় মুখ্যমন্ত্রী বা তার সমস্ত যে এমএলএ এমপি তাদেরকে আমরা নিয়োগ করেছি। গতকালকের ঘটনা উদাহরণ দিল। এর বিরুদ্ধে যদি আমরা নিজেরাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা প্রতিবাদ প্রতিরোধের প্রস্তুতি না নিই, শুধু ওয়াকফ আন্দোলনটাই নয়, আপনারা জানেন বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। সমুদ্রে বাঘের মুখে এই কদিন আগে হত্যা করা হলো এই আপনার বাড়ির পাশে জেলা মালদা ডিস্ট্রিক্টে। সারা গতকালকের ঘটনা, বাংলাদেশি বলে কলকাতায় স্টুডেন্টরা ছাত্ররা আবাসনে ছিল, তাদেরকে বাংলাদেশি বাংলায় কথা বলার কারণে তাদেরকে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে।
সমস্তটা হচ্ছে আরএসএস। এই দেশটাকে বিভাজন করে তারা হিন্দু হিন্দু রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়া তার মধ্যে ঢুকেছে। এই ঢোকার উদাহরণটাই হচ্ছে যে আপনারা জানেন শামশেরগঞ্জ আন্দোলনের সঙ্গে সঙ্গে একই দিনের মধ্যে হাইকোর্ট ঘোষণা করলো কেন্দ্র বাহিনী নিয়োগ করার, অথচ কেন্দ্র বাহিনী 31শে আগস্ট পর্যন্ত থাকবে, জুলাই পর্যন্ত, অথচ প্রত্যেকটা জায়গাতে কেন্দ্র বাহিনীকে নিয়োগ করা আছে। মানে এসআইআরটাকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়কে বেনাগরি করার যে চক্রান্ত, তার প্রতিফল হিসাবে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় বাহিনীকে মজুত করা হয়েছে। এর বিরুদ্ধে যদি আমরা আগামী দিনে রাস্তায় না নামি তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমাদেরকে যেতে হবে। এর মোকাবেলা করার জন্য আমরা সকলে প্রস্তুতি নেব। এই আহ্বান রেখে আমি একটি প্রতিবাদী গান আমি পরিবেশন করার চেষ্টা করছি।